স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা শৃঙ্খলার আজ দ্বিতীয় দিন। বিশ্ব সংবাদ কেন্দ্র পরিচালিত এই বিশেষ অনুষ্ঠানের আজকের বক্তা হলেন মাননীয় শ্রী জয়দীপ রায়। উনি ভারতবর্ষের সর্ববৃহৎ আইনজীবী সংগঠন অখিল ভারতীয় বক্তা পরিষদের অধিবক্তা পরিষদের রাষ্ট্রীয় কার্যকারিণী সদস্য, অ্যাডভোকেটদের সংগঠন, এই সংগঠনের উনি সদস্য এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটের দায়িত্বে আছেন। উনি দিল্লি নিবাসী, কর্মসূত্রে এখন দিল্লিতে থাকেন, আর উনি বাঙালি। তো আজকের ওনার বিষয় হলো স্বাধীনতার অমৃত মহোৎসব। এই ব্যাপারে আমাদের জ্ঞানের জন্য কিছু উনি বলবেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই বিশ্ব সংবাদ কেন্দ্র দক্ষিণবঙ্গর সমস্ত কার্যকর্তাবৃন্দকে যে এত সুন্দর একটি সময়োপযোগী কার্যক্রমের রচনা করার জন্য। আমি গর্বিত একজন বাংলার মানুষ হিসেবে যে আজকের এই মূল বিষয় স্বাধীনতার ৭৫ বৎসর অমৃত মহোৎসব, এই বিষয়ের কিছু বলার জন্য আমাকে আপনারা সুযোগ করে দিয়েছেন। এই আভাসীয় মাধ্যমের উপস্থিত সমস্ত সুধী নাগরিকবৃন্দকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। গতকাল ছিল ৯ই আগস্ট। আমরা সকলে জানি এই দিনটার তাৎপর্য, যে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল এই দিনেই। আমরা এমন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে এই কার্যক্রম করছি। গতকাল ভারত ছাড়ো আন্দোলনের দিন ছিল এবং আগামীকাল ১১ই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর এই দিনে ১১ই আগস্ট তিনি হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গাইতে গাইতে ভারত মাতার চরণে নিজেকে নিবেদন করেছিলেন, আত্ম আহুতি দিয়েছিলেন মুজফ্ফরপুর জেলে। আজকের এই বক্তব্য শৃঙ্খলাকে আমি ৩ ভাগে আপনাদের সামনে রাখার চেষ্টা করছি আমার সীমিত জ্ঞান অনুযায়ী। প্রথম ভাগে আমি আপনাদের সামনে আনার চেষ্টা করব যে কিছু পত্রপত্রিকার বা লেখকের লেখনীর আলোকে কিছু ঘটনা, যা আমি মনে করছি খুবই প্রাসঙ্গিক, আপনাদের সামনে আনার অতি প্রয়োজনীয়। এই স্বাধীনতা আন্দোলনকে যদি আমরা স্মরণ করতে চাই। দ্বিতীয় অধ্যায় যেটা থাকবে সেটা স্বাধীনতা লাভের পরবর্তীকালে আজ পর্যন্ত আমরা কি কি বাধার সম্মুখীন হয়েছি এবং তৎসত্ত্বেও সকলের প্রয়াসে আমরা আজকে কোথায় পৌঁছেছি। এবং তৃতীয় অধ্যায় থাকবে আগামী দিনে আমাদের কি করণীয় আছে। আর এই তিনটের যোগসূত্রকে একসাথে বাঁধতে পারলে আমার মনে হয় অমৃত মহোৎসব পালনের যে লক্ষ্য, সেটা আমরা সঠিকভাবে পালন করতে পারব। আপনাদের নিয়ে চলি লেখক মতিলাল রায়, তার একটি লেখা আমার দেখা বিপ্লব ও বিপ্লবী। সেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি আলিপুর বোমা মামলায় মূল অভিযুক্ত ঋষি অরবিন্দের প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন করে বিষয় রেখেছিলেন,
কলকাতা উচ্চ ন্যায়ালয়ে, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এবং এই লেখাটি ভবিষ্যৎবাণী এই নাম দিয়ে প্রকাশিত হয়েছিল। সেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তৎকালীন প্রখ্যাত আইনজীবী, তিনি ঋষি অরবিন্দ সম্পর্কে বলছেন, আপনারা মনে করবেন না যে এই আদালতেই আজকের এই মামলা শেষ হয়ে যাবে। মানব ইতিহাসের বিরাট বিচারালয়েও এই মামলার শুনানি চলবে চিরকাল। একদিন যখন এই আদালতের সমস্ত বিচার বিতর্ক শেষ হয়ে যাবে, যখন আজকের এই আন্দোলন ও উত্তেজনার চিহ্ন মাত্র থাকবে না, আজ যিনি আসামি হয়ে আদালতের সামনে দাঁড়িয়েছেন তিনিও এই পৃথিবী থেকে চলে যাবেন, সেদিন কিন্তু সেই অনাগত যুগের মানুষ আজকের এই আসামি অরবিন্দকেই স্মরণ রাখবে দেশপ্রেমের কবি বলে, জাতীয়তাবাদের ঋষি বলে, মানবতার উপাসক বলে সমগ্র পৃথিবী তাকে দেবে পুষ্পাঞ্জলি। আজ যে বাণী প্রচারের জন্য তিনি অভিযুক্ত হয়েছেন, সেদিন সেই বাণীর তরঙ্গ দেশ দেশান্তরে মানুষের অন্তরে মহাভাবের প্রতিধ্বনি জাগিয়ে তুলবে। আলিপুর বোমা মামলার প্রধান আসামি শ্রী অরবিন্দর পক্ষে সমর্থনকারী দেশবন্ধুর এই ঐতিহাসিক উক্তি আপনারা শুনলেন। আপনারা জানেন, ঋষি অরবিন্দের উত্তরপাড়ার সেই বিখ্যাত ভাষণ, কারাগার থেকে মুক্ত হওয়ার পর ঋষি অরবিন্দ যখন উত্তরপাড়ার জয়কৃষ্ণ লাইব্রেরিতে গিয়ে সমস্ত বিশিষ্ট নাগরিক বৃন্দের সামনে তার ভাষণ দিলেন, তাদেরকে জানালেন যে জেলের কারাগারে বসেও তিনি কিভাবে আধ্যাত্ম সম্পর্কে শিক্ষা পেয়েছেন, জেলের সাধারণ কয়েদিদের মধ্যেও কিভাবে তিনি ঈশ্বরের দর্শন পেয়েছেন। তার এই যুগান্তকারী উত্তরপাড়া সংবোধন আমাদের যুগে যুগে দিশা দেখাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমরা আবার পৌঁছব আরেকটি লেখায়, যে লেখা লিখেছিলেন মনোরঞ্জন ঘোষ। ইনি লেখাটি লিখেছিলেন শিলচরের একজন বিখ্যাত বিপ্লবী উল্লাসকর দত্ত সম্পর্কে। উল্লাসকর দত্ত সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলছেন, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস অ্যাপিল করেন হাইকোর্টে। এই উল্লাসকর দত্তের মৃত্যুদণ্ড যা জেলা আদালত দিয়েছিল তার বিরুদ্ধে চিত্তরঞ্জন দাস অ্যাপিল করেছেন মহামান্য কলকাতা হাইকোর্টে। এবং সেখানে তিনি বলছেন, অ্যাপিলের রায় যেদিন বের হয় সেদিন উল্লাসকর আদালত মুখরিত করে তোলেন গানে, সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে। হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে গান গাওয়া যে রীতিমতো ঔদ্ধত্য, আদালত অবমাননার অপরাধ, একথা কারো মনে আসে না। মাতৃভূমির বন্দনা, সঙ্গীতরত নির্বাসন যাত্রী বিপ্লবী বীর গায়ককে নীরব করতে কারো প্রাণ চায় না। উল্লাসকরের উদাত্ত কণ্ঠের প্রাণঢালা সঙ্গীত সেদিন ইংরেজ জজ ব্যারিস্টাররাও শ্রদ্ধা ভরে শ্রবণ করেন। সে গান শুনে কবি ব্যারিস্টার দেশবন্ধুর চোখে অশ্রুধারা বয়ে যায়। আসুন আমরা পৌঁছই সেই বুড়িবালানের তীরে, সেই বিখ্যাত বুড়িবালানের তীরের যে ঘটনা তা আমাদের প্রত্যেক মানুষকে নাড়া দিয়েছিল। তৎকালীন পরিস্থিতিতে আমরা দেখেছিলাম
স্বাধীনতা সংগ্রামের আমাদের যা বিপ্লবী, তাদের যে করুণ পরিণতি, সেটা লেখা আকারে বেরিয়েছে কবি লেখক শান্তি রায়ের লেখায়, যেটার শীর্ষক ছিল বুড়িবালানের তীরে। সেখানে তিনি লিখছেন, তারিখটা ছিল 9 সেপ্টেম্বর 1915, সময় তখন বেলা প্রায় 11টা হবে। শেষটায় শত শত গ্রামবাসীদের চোখের সামনে শুরু হলো বিরাট পুলিশ বাহিনীর সঙ্গে মাত্র 5 জন বিপ্লবীর মরণপণ অসম যুদ্ধ। পুলিশের হাতে দূরপাল্লার শক্তিশালী রাইফেল ও নানা ধরনের মারণাস্ত্র, বিপ্লবীদের সম্বল মাত্র কয়েকটি মাউজার পিস্তল। অনেকক্ষণ যুদ্ধের পর পুলিশের গুলিতে সর্বপ্রথম মারাত্মকভাবে আহত হলেন চিত্তপ্রিয়। তারপর স্বয়ং যতীন্দ্রনাথ বাধ্য হয়ে বিপ্লবীদের সাদা কাপড় নেড়ে যুদ্ধ বন্ধের ইশারা দিতে হলো। জেলা শাসক কিলভি এগিয়ে গিয়ে আহত বিপ্লবীদের দেখতে পেলেন। তখন গুলির আঘাতে মৃত প্রায় চিত্তপ্রিয়কে অন্তিম মুহূর্তে জল দেবার তার ইচ্ছে হলো, কিন্তু সেই মুহূর্তে কোনো পাত্র হাতের কাছে না থাকায় তিনি কাছের জলাশয় থেকে নিজের মাথার টুপি করে জল ভরে হাজির হলেন চিত্তপ্রিয়র কাছে। কিন্তু সবাইকে বিস্মিত করে মৃত্যু পথযাত্রী চিত্তপ্রিয় শত্রুর হাত থেকে জলপান করতে অস্বীকার করলেন। দৃঢ় কণ্ঠে বললেন, আমায় বিরক্ত করো না, শান্তিতে মরতে দাও। তার ক্ষণকাল পরেই বিপ্লবী চিত্তপ্রিয় চাষখণ্ডের যুদ্ধক্ষেত্রে অপরাজিত বীরের মতো মাতৃভূমির চিরশান্তির কোলে আশ্রয় নিলেন। ইংরেজ রাজপুরুষদের উন্নত শির হেট হল। পরদিন 10ই সেপ্টেম্বর 1915 আহত নেতা যতীন্দ্রনাথ বালেশ্বর সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। চলুন আমরা পৌঁছই অগ্নিযুগের সংখ্যা। অগ্নিযুগের সংখ্যায় তারপরই কি লিখছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি লিখছেন এমন একটি কবিতার ছন্দ যা যুগ যুগ ধরে আমাদের স্বাধীনতা সংগ্রামের সমস্ত সংগ্রামীকে প্রেরণা জুগিয়ে উঠেছে। তার কলম উদার্থ কণ্ঠে আমাদের সামনে নিয়ে এলো সেই মহান কবিতা। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত কবিতা, যা আজও প্রতিটি দেশপ্রেমিক ভারতীয়র মনে এক বিরাট আশা সঞ্চয় করেছে। এর পরবর্তী বিখ্যাত ঘটনা জালিয়ানওয়ালা বাগ। আমরা সকলেই জানি পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগে নিরীহ ভারতীয় অসংখ্য ভাই বোনকে সেদিন ইংরেজরা নির্মমভাবে হত্যা করেছিলেন, এবং সেই হত্যার প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বড়লাটকে একটি চিঠি লিখলেন। 30শে মে 1919 সাল। কয়েকটি স্থানীয় হাঙ্গামা শান্ত করিবার উপলক্ষে পাঞ্জাবের গভর্নমেন্ট যে সকল উপায় অবলম্বন করিয়াছেন, তাহার প্রচণ্ডতায় আজ আমার মন কঠিন আঘাত পাইয়া ভারতীয় প্রজাবৃন্দের নিরুপায় অবস্থার কথা স্পষ্ট উপলব্ধি করিয়াছে। হতভাগ্য পাঞ্জাবি দিগকে যে রাজদণ্ডে দণ্ডিত করা হইয়াছে, তাহার অপরিমিত কঠোরতা ও সেই দণ্ড প্রয়োগ বিধির বিশেষত্ব আমাদের মতে কয়েকটি আধুনিক ও পূর্বতন দৃষ্টান্ত বাদে সকল সভ্য শাসনতন্ত্রের ইতিহাসে অতুলনীয়। যখন জানিলাম যে আমাদের সকল দরবার ব্যর্থ হইল, যখন দেখা গেল প্রতিহিংসা প্রবৃত্তিতে আমাদের গভর্নমেন্টের রাজধর্ম দৃষ্টি অন্ধ করিয়াছে,
অথচ যখন নিশ্চয় জানি নিজের প্রভূত বাহুবল ও চিরাগত ধর্ম নিয়মের অনুযায়ী সদাশয়তা অবলম্বন করা এই গভর্নমেন্টের পক্ষে কত সহজ কার্য ছিল, তখন স্বদেশের কল্যাণ কামনায় আমি এইটুকু মাত্র করিবার সংকল্প করিয়াছি যে আমাদের বহু কোটি যে ভারতীয় প্রজা অদ্য আকস্মিক আতঙ্কে নির্বাক হইয়াছেন, তাহাদের আপত্তিকে বাণীদান করিবার সমস্ত দায়িত্ব এই পত্রযোগে আমি নিজে গ্রহণ করিব। রবীন্দ্রনাথ লিখলেন, আদ্যকার দিনে আমাদের ব্যক্তিগত সম্মানের পদকগুলি চতুর্দিকবর্তী জাতিগত অবমাননার অসামঞ্জস্যের মধ্যে নিজের লজ্জাকে স্পষ্টতর করিয়া প্রকাশ করিতেছে। অন্তত আমি নিজের সম্বন্ধে এই কথা বলিতে পারি যে আমার যে সকল স্বদেশবাসী তাহাদের অকিঞ্চিৎকরতায় লাঞ্ছনায় মনুষ্যের অযোগ্য অসম্মান সহ্য করিবার অধিকারী বলিয়া গণ্য হয়, নিজের সমস্ত বিশেষ সম্মান চিহ্ন বর্জন করিয়া আমি তাহাদের পার্শ্বে নামিয়া দাঁড়াইতে ইচ্ছে করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি তার নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন এবং তার এই প্রতিবাদী পত্র ইংরেজকে দেওয়া সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর কাছে এক অবিস্মরণীয় প্রতিবাদের রূপ হিসেবে চিরকাল বর্ণিত হয়ে থাকবে। লেখক সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায় একটি অসাধারণ বিষয় আমাদের সামনে তুলে ধরলেন তার লেখা তোমার পতাকা যারে দাও। এই সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায় ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের অন্তরঙ্গ সহকর্মী। ইতিহাসের প্রয়োজনে তার সুভাষচন্দ্র ও নেতাজি সুভাষচন্দ্র গ্রন্থ থেকে এই অংশটির কৃতজ্ঞতা সহকারে প্রকাশ করা হলো। সেই অংশে উনি বলছেন, বেলা 10টা-11টা নাগাদ আমি ফরওয়ার্ড অফিসে যেতাম। সুভাষবাবু ওই সময় আসতেন। বেলা 8টার সময় ফরওয়ার্ডের সাইকেল পিয়ন এসে খবর দিল সুভাষবাবু অফিসে এসেছেন, আমাকে ডাকছেন। 10-15 মিনিটের মধ্যে ধর্মতলার অফিসে এসে দেখি তার অফিস ঘরে দেওয়ালে টাঙানো একখানা ভারতবর্ষের মানচিত্রের দিকে চেয়ে তিনি দাঁড়িয়ে আছেন আর গুনগুন করে গান গাইছেন, তোমার পতাকা যারে দাও তারে বহিবার দাও শকতি। সুভাষবাবুকে গান গাইতে আমি ইতিপূর্বে কখনো শুনিনি। ভারী মজা লাগলো। চুপ করে দাঁড়িয়ে রইলাম। এসেছি তা জানতে দিলাম না। তিনিও এত তন্ময় হয়েছিলেন যে আমার আশাটা সত্যিই জানতে পারেননি। হঠাৎ মুখ ফিরিয়ে যখন আমার দিকে চাইলেন, তখন সে মূর্তি দেখে আমি চমকে উঠলাম। সারা মুখে যেন কে সিঁদুর ঢেলে দিয়েছে। অনেকক্ষণ ধরে গুমরে গুমরে কাঁদলে যেমন মুখের চেহারা হয়, ঠিক তেমনি দু চোখের কোণে জল। বিস্মিত হয়ে চেয়ে রইলাম। সুভাষবাবুর চোখে জল, এ যে ভাবতেও পারি না। সুভাষবাবুই নিজের নিস্তব্ধতা ভঙ্গ করলেন। আবেগ কম্পিত গম্ভীর কণ্ঠে বললেন, গোপীনাথ সাহার ফাঁসি হয়ে গেল। জেলের গেট থেকেই বরাবর এখানে আসছি। আর কোনো কথা তিনি বললেন না। আমার মনে হতে লাগলো আরও কিছু তিনি বলুন, আরও কিছু। সুভাষবাবুকে এমন বিচলিত, এমন ব্যথাতুর, এমন ক্লান্ত যেন আমি আগে কখনো দেখিনি। দেখলাম তিনি স্নান সমাধা করেছেন, পরিধানে শুভ্র খদ্দরের ধুতি, পাঞ্জাবি ও চাদর, যেন তিনি বিশেষ কোনো উৎসব অনুষ্ঠান থেকে ফিরছেন। সুভাষবাবু ইতিমধ্যে চেয়ারে বসে পড়েছিলেন। আমিও মন্ত্রমুগ্ধের মতো সামনের চেয়ারে বসেছি। সুভাষবাবু ভারী গলাটা পরিষ্কার করে নিয়ে বললেন, একটা ওয়ার্ডার বাইরে এলো। লোকটার সঙ্গে জেলে থাকতে পরিচয় হয়েছিল, যাতে সে আইরিশ। সে কি বললে জানেন?
He played like a fawn, and at the dawn was slain on the lawn. আমরা সকলে জানি যে এই ধরনের অনেক ভারত মাতার বীর সন্তানের ত্যাগ, তপস্যা, বলিদানের মাধ্যমে 1947 সাল 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তবে এই স্বাধীনতা ছিল খণ্ডিত স্বাধীনতা। ভারত মায়ের যেন দুটো হস্তকেও বিচ্ছেদ করে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান নামক দুটো অঙ্গকে বিচ্ছেদ করে ভারতবর্ষের স্বাধীনতা এলো। প্রায় 500 প্রিন্সলি স্টেট যেগুলো ছিল, যেগুলো অধিকাংশই কোনো মহারাজা বা নবাব দ্বারা পরিচালিত ছিল, সেগুলো একসাথে যুক্ত হলো ভারতবর্ষের মানচিত্রের সঙ্গে। স্বাধীন ভারতের রচনা হলো। এবং এই দেশ ভাগের ফল আমরা প্রত্যেকে জানি। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে অসংখ্য হিন্দু নরনারী তারা লুণ্ঠিত, সর্বস্ব খুইয়ে, মান সম্মান খুইয়ে, সম্ভ্রম খুইয়ে অনেককে আত্মবলিদান দেওয়ার পর প্রায় 8 মিলিয়ন এত সংখ্যক শরণার্থী তারা এই স্বাধীন ভারতে এলেন। এবং তারা আসার পর রিফিউজি হয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন রিফিউজি ক্যাম্পে থাকা এবং তদানীন্তন সময় তাদের পুনর্বাসনও তৎকালীন গোটা রাষ্ট্রের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। এবং স্বাধীনতার পূর্ব হইতেই 1946 থেকে 1949 সাল এই সময় কাজ শুরু হয়েছিল ভারতের সংবিধান, আইন কানুন সমস্ত তৈরির জন্য। এবং ভারতীয় সংবিধান প্রণয়নের জন্য যে কমিটি ফরমেশন হয় তার চেয়ারম্যানের পদে শ্রদ্ধেয় বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এক বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। এবং তৎকালীন কনস্টিটিউট অ্যাসেম্বলিতে প্রায় সারা দেশের 300 বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ তারা একত্রিত হয়ে ভারতের ভাগ্য গণনার, নানাবিধ আইন প্রণয়ন এবং সংবিধানের আগামী দিনের প্রণয়নের তারা নিজেদের আত্মনিয়োগ করলেন। অবশেষে 26শে জানুয়ারি 1950 সাল ভারতবর্ষের নতুন সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পার্লামেন্টে স্বীকৃত হলো, অ্যাডপ্টেড হলো নতুন সংবিধান। সেই সংবিধানে সেই সময়কার পুরো পৃথিবীর যদি আমরা ইতিহাস দেখি, অধিকাংশ বিকশিত দেশে পর্যন্ত সমস্ত মানুষের ভোটাধিকার ছিল না। কোথাও একটা বিশেষ শ্রেণীর ভোটাধিকার ছিল, কোথাও একটা বিশেষ শিক্ষাগত যোগ্যতার মানুষের ভোটাধিকার ছিল। কিন্তু ভারতবর্ষের সেই সময় সমস্ত মানুষের জন্য ভোটাধিকারের আইন প্রণয়ন করা হলো। সমস্ত মানুষ যারা দেশের বাসিন্দা, যাদের 21 বছর বয়স হয়েছে, তাদেরকে ভোটার রাইট দেওয়া হলো। ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সমস্ত নাগরিকের অধিকার সমান, এই অধিকার আমরা লাভ করলাম। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জাতি, জনজাতি, সোশ্যাল ট্রাইবস, SC, ST, আদার ট্রাইবস, এদের আপলিফমেন্টের জন্য, তাদের উন্নতির জন্য বিভিন্ন ক্ষেত্রে আর রিজার্ভেশন এর পদ্ধতি শুরু করা হলো।
প্রণয়ন করা হলো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ক্ষমতা এবং বিভিন্ন ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ইউনিয়ন লিস্ট গঠিত হলো। সেই ইউনিয়ন লিস্টে ট্যাক্স, ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স ইত্যাদি বিষয়ে সংকলন করা হলো। স্টেট লিস্টে থাকলো এডুকেশন, হেলথ ইত্যাদি বিভিন্ন বিষয়। কনকারেন্ট লিস্ট, যেটা জয়েন্ট রেসপন্সিবিলিটি স্টেট এবং সেন্ট্রালের, সেখানে ফরেস্ট, এগ্রিকালচার এবং আরও অনেক বিষয়কে অন্তর্ভুক্ত করা হলো। ভারতবর্ষের রাষ্ট্রভাষা হিসেবে হিন্দি ঘোষণা হলেও সরকারি সমস্ত কাজ এবং আদালতের কাজকর্মের জন্য ইংরেজি ভাষাকেই বহাল রাখা হলো। পরবর্তীকালে শিডিউল ল্যাঙ্গুয়েজ হিসেবে ভারতের বেশ কিছু ভাষা স্বীকৃতি পেল এবং বর্তমানে সেখানে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজেও ভারতীয় ভাষার প্রয়োগ শুরু হলো। কিন্তু মূলত আইনের ভাষায় অধিপত্য সেই ইংরেজি ভাষারই রয়ে গেল। আগামী দিনের ভারত গড়ার লক্ষ্যে তখনকার প্ল্যানিং ফর ডেভেলপমেন্ট শুরু হলো, প্ল্যানিং কমিশন তৈরি হলো এবং বিভিন্ন ধাপে ধাপে পরিবর্তিত হতে হতে বর্তমানে যা নীতি আয়োগের দ্বারা পরিচালিত। কৃষিক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির পর সায়েন্টিফিক এগ্রিকালচারকে নিয়ে আসা হলো। শিক্ষাক্ষেত্রে এথিক্যাল এবং প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড শিক্ষার দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলো। স্টাডি নেচার ব্যালেন্সেস, এই সাস্টেনেবল ডেভেলপমেন্টকে সামনে রেখে কিভাবে ব্যালেন্স করে আমরা এগিয়ে যেতে পারি, ধীরে ধীরে ক্রমবর্তমান বিকাশের দ্বারা আমরা সেই দিকে এগিয়ে চলতে লাগলাম। ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি হলো এবং যে ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসির বর্তমান স্বরূপ আমরা দেখলাম যে যেখানে ইসলামিক কান্ট্রিগুলোর যে একটা সংগঠন OIC, তাতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান যে জায়গা করেছিল, ধীরে ধীরে ভারতের ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসির কারণে সেই সমস্ত OIC সংস্থাভুক্ত দেশরাও আজকে বুঝতে পারলেন যে ভারতের ওই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, তারা সন্ত্রাসবাদকে মদদ দিয়ে পৃথিবীর শান্তিকে ভঙ্গ করার চেষ্টা করছে এবং এই ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসির কারণে গত যে বৈঠক অনুষ্ঠিত হয় OICর, সেখানে ভারতবর্ষের মতন রাষ্ট্র যা ওই কমিটির অন্তর্ভুক্ত নয়, কিন্তু ভারতবর্ষ তার এই ইন্ডিপেন্ডেন্ট পলিসির গুণে এবং তার মর্যাদার গুণে এই OICর মিটিংয়ে বিশেষ আমন্ত্রিত সদস্য হয়ে পৌঁছলেন এবং সেখানে একটা বিশিষ্ট স্থান গ্রহণ করলেন। আমরা দেখেছি ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির ক্ষেত্রে ধীরে ধীরে বিকাশ করতে করতে সেই এমার্জেন্সির সময় থেকে শুরু করে এবং পরবর্তী ধাপে আমরা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ভারতবর্ষে স্থাপন করতে সক্ষম হয়েছি। সংবিধানের চতুর্থ পিলার যাকে বলা হয় প্রেস মিডিয়া, তারও ফ্রিডম অফ প্রেস, এই জায়গায় ভারতবর্ষের বর্তমান যে স্থান, তা পৃথিবীর অনেক শক্তিধর দেশের মিডিয়া বা প্রেসের কাছে আজও কল্পনা মাত্র। ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আমরা দেখলাম যে ভারতবর্ষের যে স্থান ছিল, ধীরে ধীরে সেই স্থান থেকে আমরা অনেক এগিয়ে এসেছি। এই দ্বিতীয় অধ্যায়ের শেষে আজকের যে মূল বিষয়ে
যাওয়ার চেষ্টা করব। তৃতীয় অধ্যায়, যেটা আমি বলেছিলাম যে আগামী দিনে আমরা কি করব। আমরা আমাদের পূর্বপুরুষ, আমাদের দেশের কৃতি সন্তানরা, তারা স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছেন। অনেক রাজনৈতিক এবং সামাজিক কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে ভারতবর্ষ আজকের এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, যেটা আপনাদের সামনে একটু আগে আমি তুলে ধরলাম। কিন্তু আগামী আমাদের সামনে যে ভবিষ্যৎ পড়ে রয়েছে, আমাদের আগামী প্রজন্মের সামনে যে ভবিষ্যৎ পড়ে রয়েছে, সেই ভবিষ্যতের দিকে আমরা যদি তাকাই, তাহলে আমাদের দেখতে হয় যে আগামী দিনে আমরা কি করতে চাই, আগামী দিনে আমাদের কি করা উচিত, বা আগামী দিনে আমাদের এমন কি প্ল্যানিং করা উচিত যাতে আমরা প্রকৃত অর্থে ভারত মাতাকে তার পূর্বের যে রূপ, ভারত মাতার যে স্বাবলম্বী রূপ, সেটা আমরা আবার প্রদান করতে পারব। আবার চলে যাই লেখক হেমচন্দ্র ঘোষের একটি বিখ্যাত লেখা বীজ মন্ত্র। সেই বীজ মন্ত্র লেখাতে সেখানে স্বয়ং ঋষি অরবিন্দ বলছেন বঙ্কিমচন্দ্র সম্পর্কে, আর্লিয়ার বঙ্কিম ওয়াজ এ নভেলিস্ট অনলি, লেটার বঙ্কিম ইজ এ ঋষি। ব্রহ্মবান্ধব উপাধ্যায় এই বাণীকে ছড়িয়ে দিয়েছেন যে বঙ্কিমচন্দ্র এই যুগের ঋষি। এরপর ওই লেখাতেই উনি স্বামী বিবেকানন্দের উক্তির উদ্ধৃতি দিয়েছেন যে স্বামী বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র সম্পর্কে কি বলছেন। উনি বলছেন, আজ থেকে ৭৫ বৎসর পূর্বে ১৯০১ খ্রিস্টাব্দে স্বামীজির দর্শন লাভ এবং বাক্যালাপের পরম সৌভাগ্য হয়েছিল আমার। সেই দুর্লভ দর্শনের সময় তিনি আমাকে বলেছিলেন, রিড বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র অ্যান্ড বঙ্কিমচন্দ্র ওনলি। আমরা যারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়েছি, আমরা জানি স্বামী বিবেকানন্দের প্রেরণা, ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত লেখনী, গান কিভাবে আমাদের প্রেরণা জুগিয়েছে, কিভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাওয়ার প্রেরণা দিয়েছে। এই প্রেরণা সারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দিয়েছে বাংলার মাটি। আমরা জানি গোটা ভারতবর্ষের কম বেশি সমস্ত অঞ্চলেই স্বাধীনতা সংগ্রাম ছড়িয়ে পড়েছিল, কিন্তু আমরা যদি খুব ক্লাসিফাইডভাবে নাম করতে চাই, তো এই ৩টি রাজ্যের নামই সবার প্রথমে মনে আসে। প্রথম বাংলা, মহারাষ্ট্র এবং পাঞ্জাব। এছাড়াও বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী মানুষদের অবদান অনস্বীকার্য। আমরা জানি পৃথিবীর সবথেকে বড় সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি প্রতিষ্ঠাতা, প্রাতঃস্মরণীয় কেশব বলিরাম হেডগেওয়ার, উনি যখন ডাক্তারিতে চান্স পেলেন শিক্ষা নেওয়ার জন্য, উনি চাইলে ভারতবর্ষের যে কোনো বড় শহরে গিয়ে ডাক্তারি পড়তে পারতেন, কিন্তু ডক্টর হেডগেওয়ার একজন জন্মজাত দেশভক্ত। তিনি এই দেশভক্তির শিক্ষা নেওয়ার জন্যই বেছে নিয়েছিলেন কলকাতাকে। এই বাংলার মাটিতে সেই ডক্টরজি এই দেশভক্তির শিক্ষা নিয়ে সারা পৃথিবীব্যাপী বৃহত্তম
দেশপ্রেমী সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অপর দ্বিতীয় সরসংঘ চালক প্রাতঃস্মরণীয় মাধব রাও গোলওয়ালকার। ওনারও দীক্ষাভূমি ছিল বাংলা। শ্রী গুরু গোলওয়ালকারের গুরু স্বামী অখণ্ডানন্দজি তার কাছে দীক্ষা নিয়ে এই বাংলারই আশ্রমে তিনি দীর্ঘ সময় ব্যতীত করেছেন এবং আগামী দিনে এই দীক্ষা নিয়ে তিনি সারা ভারতবর্ষের তথা সারা পৃথিবীতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতৃত্বে যে দেশ নির্মাণের কাজ এগিয়ে চলেছে তাকে ত্বরান্বিত করেছেন। তাই আমরা এক কথায় বলতেই পারি, বাংলার মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি, বাংলার মাটি ডাক্তারজির শিক্ষাভূমি, বাংলার মাটি গুরুজির দীক্ষাভূমি। স্বাধীনতার ৭৫ বৎসর এবং এই যে অমৃত মহোৎসবের আয়োজন দিকে দিকে চলছে, তারই অঙ্গ হিসেবে মানুষের মধ্যে এই স্বাধীনোত্তর ভারতের উন্নতির চিন্তাভাবনার বীজ নিরন্তর বপন করার যে প্রচেষ্টা চলছে, তারই একটা ছোট্ট প্রচেষ্টা আজকে বিশ্ব সংবাদ কেন্দ্রের এই দক্ষিণবঙ্গ প্রান্তের উদ্যোগ। আমি সাধুবাদ জানাই আবার বিশ্ব সংবাদ কেন্দ্র দক্ষিণবঙ্গকে। এই ধরনের সারা দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ নাগরিকদের চেতনা উদয়ের জন্য যে কার্যক্রম চলবে, তার মধ্যে ইন্টারন্যাশনাল কিছু কনফারেন্স হওয়ারও কথা আমরা শুনেছি, যার একটি সিঙ্গাপুর এবং একটি লন্ডনে হওয়ার কথা শুনেছি। আগামী দিনে হয়তো যেখানে যত দেশে অনাবাসী ভারতীয়রা রয়েছেন বা ভারতবর্ষের এই পরম্পরার শিক্ষার আঁচ যেখানে পৌঁছেছে, সেখানে স্বাধীনতার ৭৫ বছরের অমৃত মহোৎসব অবশ্যই পালন হবে। ভারতবর্ষ বর্তমানে বলা যায় একটি যুবা দেশ, ইয়াং কান্ট্রি, কারণ তার ৬৫% পপুলেশন তাদের বয়স ৩৫ বছরের কম। তো এই ধরনের একটা ইয়ং কান্ট্রি ভারতবর্ষ আজ সারা পৃথিবীকে রাস্তা দেখাবে এবং তার সংকল্প নেওয়ার আজ দিন এসেছে। ভারতবর্ষের আগামী দিনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা হলো $5 ট্রিলিয়ন ইকোনমি 2030-এর মধ্যে তৈরি করা। এটি একটি বিরাট পরিকল্পনা। বর্তমানে ভারতবর্ষ পৃথিবীর 5th লার্জেস্ট ইকোনমি বাই ন্যাশনাল জিডিপি, বাই নমিনাল জিডিপি। নমিনাল জিডিপির যদি আমরা পরিসংখ্যান নিই, তাতে 5th পজিশনে বর্তমান ভারতের ইকোনমি। আর আমাদের বর্তমান ভারত হচ্ছে 3rd লার্জেস্ট বাই পারচেসিং পাওয়ার প্যারিটি, পিপিপি। আমাদের ক্রয় ক্ষমতা পৃথিবীর 3য় নম্বরে। তো এই সমস্ত ডেভেলপমেন্ট যদি আমরা ত্বরান্বিত করতে চাই, সেই জন্য আমাদের সর্বক্ষেত্রে মুভমেন্টের প্রয়োজন। সর্বক্ষেত্রে সমস্ত মানুষকে একত্রিত হয়ে এই কাজে আত্মনিয়োগ করা প্রয়োজন। ভারতবর্ষের ওপর অর্পিত ইউনাইটেড নেশনের যে সাস্টেনেবল ডেভেলপমেন্টসের লক্ষ্য স্থির করা আছে, আমাদের সেটা লক্ষ্যে পৌঁছানোর প্রয়োজন। আগামী দিনের অনেক বিরাট চ্যালেঞ্জ আমাদের ফেস করার দরকার। আমরা জানি ভারতের অখণ্ডতা বা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে নানা ধরনের অশুভ শক্তি
দেশের ভেতরে এবং বাইরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া আমরা কখনোই এই ধরনের অশুভ শক্তিকে প্রতিহত করতে পারবো না। সনাতন ভারতবর্ষের মূল্যবোধের আমরা গর্বিত এবং সেই গর্বকে সামনে রেখেই আধুনিক ভারতবর্ষের যে কিরণ আমরা দেখতে পাচ্ছি তাকে আগামী দিনে আমাদের আরও প্রস্ফুটিত, আরও কিরণময় করে তোলার প্রয়োজন। এই ৭৫ বছরের স্বাধীনতা উদযাপনের সময় আর এই যে মহোৎসব পালন শুরু হয়েছে, ৭৫ সপ্তাহ ধরে যা শুরু হয়েছে চলবে, তাতে আমাদের ১৩০ কোটি সমস্ত নাগরিককে মন প্রাণ দিয়ে এই কর্মে নিজেদেরকে নিবেদন করা প্রয়োজন, যাতে আমরা ভারতবর্ষকে আগামী দিনে পরম বৈভব করে তুলতে পারি। আমরা বিভিন্ন প্রখ্যাত মনীষী এবং স্বাধীনতা সংগ্রামীদের লেখায় বারবার পেয়েছি যে স্বাধীনতার মুক্তিসূর্য, স্বাধীনতার মুক্তিসূর্য আমাদের প্রাপ্ত প্রয়োজন। এই মুক্তি কথাটা বারে বারে আমাদের সামনে এসছে। আমরা তো 1947 সালে স্বাধীন হয়েছিলাম, কিন্তু প্রকৃত স্বাধীন কি আমরা হয়েছি? আমরা কি এখনো মুক্তি পেয়েছি সেই সব কলোনিয়াল চিন্তাভাবনা থেকে? আমরা কি মুক্তি পেয়েছি ইংরেজি ভাষার দাসত্ব থেকে? আমরা কি মুক্তি পেয়েছি স্বাধীন চিন্তাভাবনার যে দাসত্ব আমাদের গ্রাস করেছে তার থেকে? এই মুক্তি যদি পেতে হয় আমাদের ডিকলোনাইজেশনের কথা চিন্তা করতে হবে। আর যখনই আমরা ডিকলোনাইজেশনের কথা চিন্তা করব তখনই আমাদের সামনে আসে যে আমাদের যে প্রশাসনিক পদ্ধতি, সেই প্রশাসনিক পদ্ধতিতে আজও পর্যন্ত ব্রিটিশ আমলাতান্ত্রিক যে পদ্ধতি, সেই পদ্ধতি বিদ্যমান। এখনো প্রচুর সংখ্যক আমলা তারা এখনো ইউরোসেন্ট্রিক হয়ে আছেন, যারা এখনো শয়নে স্বপনে ইউরোপ দেখেন। এই ইউরোসেন্ট্রিক থেকে ইন্ডোসেন্ট্রিক করার কর্তব্য আমাদের। যতক্ষণ না আমরা এই আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ইউরোসেন্ট্রিক থেকে ইন্ডোসেন্ট্রিক না করছি, ততক্ষণ ওই মনীষীদের মুক্তির যে স্বপ্ন সেটা সম্ভবত পূরণ হবে না। ভারতবর্ষের যে লেজিসলেটিভ সিস্টেম, যেখানে ভারতবর্ষের আইন প্রণয়ন হচ্ছে, সেই লেজিসলেটিভ সিস্টেমের মধ্যে যতক্ষণ আমরা ভারতের সমাজের অনুকূল চিন্তাভাবনার প্রতিফলন না দেখতে পাব, ততক্ষণ আমরা ওই ডিকলোনাইজেশন থেকে নিজেদের মুক্তি বোধহয় দিতে পারবো না। ভারতবর্ষের আরেকটি কনস্টিটিউশনের থার্ড ইম্পর্টেন্ট পিলার, যাকে আমরা জুডিশিয়ারি বা আইন ব্যবস্থা বলে জানি, সেই আইন ব্যবস্থারও ডিকলোনাইজেশন অফ দ্য ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেমের প্রয়োজন। আজকে প্রায় ৭৫ বছরের স্বাধীনতার দিকে আমরা এগিয়ে চলেছি। আজ পর্যন্ত ভারতবর্ষের যে আইন ব্যবস্থা, এখনো ব্রিটিশতান্ত্রিক আইন ব্যবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। দ্য আই অফ ল, যাকে বলা হয় জুরিসপ্রুডেন্স, এখনো আমরা অ্যাংলো জুরিসপ্রুডেন্স বা ব্রিটিশ জুরিসপ্রুডেন্সই ফলো করে যাচ্ছি। আমাদের চিন্তাভাবনার, সামাজিক চিন্তাভাবনার, এথিক্যাল চিন্তাভাবনার, সামাজিক মূল্যবোধ
এবং ব্রিটেনের সামাজিক মূল্যবোধের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবং এই সমস্ত মূল্যবোধের নিরিখে যদি প্রথম কাজ করতে হয় ডিকলোনাইজিং অফ দ্য ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেম, সেটা হওয়া উচিত ভারতীয় জুরিসপ্রুডেন্স। আজকে অবধি ভারতবর্ষের যে ক্রিমিনাল ল রয়েছে তার মূল আধার বা তত্ত্ব যেটা, সেটা হচ্ছে অ্যাকিউজিটরি। কিন্তু ভারতবর্ষের যে পারম্পরিক পদ্ধতি ছিল বা আজ পর্যন্ত বিকশিত দেশে যে পদ্ধতি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইনভেস্টিগেটিভ। আমরা জানি এই পদ্ধতি প্রাচীন যুগেও ভারতবর্ষে ছিল। সেই সময় রাজা মহারাজারাই বিচার করতেন এবং আমরা দেখেছি এই ধরনের অনেক কাহিনী আমরা প্রত্যেকেই জানি যে একটা ন্যায় বিচার দেওয়ার জন্য রাতের অন্ধকারে রাজা একজন সাধারণ মানুষের পোশাকে পরিবৃত হয়ে তিনি অন্ধকারে কোনো গ্রামের মধ্যে কোনো শহরে যাচ্ছেন, সেখানে সরেজমিনে তদন্ত করছেন এবং তারপরে সেই মামলার রায় ঘোষণা করছেন। তো আজকের বিজ্ঞানের প্রযুক্তিকে সামনে রেখে ইনভেস্টিগেটিভ এটাকে যদি আমরা ক্রিমিনাল অ্যাডজুডিকেশনের তত্ত্ব হিসেবে আনতে পারি, অ্যাকিউজিটরি সিস্টেমকে ছেড়ে দিয়ে, তো আমার মনে হয় আমরা ডিকলোনাইজিং অফ দ্য ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেমের দিকে এগিয়ে যাব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আজ পর্যন্ত ভারতবর্ষের অধিকাংশ মানুষ যারা ইংরেজি ভাষা জানেন না, তারা যখন কোনো বিবাদের জন্য কোর্টে যান, যে অ্যাপ্লিকেশন ফাইল করেন সেটা যে ভাষায় ফাইল করা হচ্ছে তিনি সেটা বুঝতে পারেন না। কোর্টের সওয়াল জবাব যে ভাষায় হয় সেই ভাষা তিনি জানেন না এবং অবশেষে যখন রায়দান হয় সেই রায়ের কপি হাতে পেয়েও তিনি পড়তেও পারেন না বা বুঝতেও পারেন না যে রায় তার পক্ষে হলো কি বিপক্ষে হলো। আমি মনে করি যে আমাদের যত রকম ফান্ডামেন্টাল রাইট আছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য ফান্ডামেন্টাল রাইট হওয়া উচিত টু গেট দ্য জাস্টিস ইন মাই ওন ল্যাঙ্গুয়েজ। আমি যতক্ষণ না নিজের মাতৃভাষায় আমি জুডিশিয়ারির থেকে তার রায় বা তার দৈনন্দিন পিটিশনের কপি বা সওয়াল জবাবে আমি যতক্ষণ না পার্টিসিপেট করতে পারবো ততক্ষণ আমার মনে হয় না যে আমাদের লেজিসলেটিভদের যে স্বপ্ন ছিল, মনীষীদের যে স্বপ্ন ছিল যে অন্তিম ব্যক্তি অবধি সকলকে ন্যায় পৌঁছানো, সেটা হয়তো দূরেই থেকে যাবে। তাই ভারতীয় ভাষায় ন্যায়দান প্রক্রিয়া এটা অবিলম্বে চালু করার প্রয়োজন এবং এই অর্থেই আমাদের ডিকলোনাইজেশন অফ দ্য ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেম করা দরকার। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, একটি উদাহরণ আপনাদের সামনে রাখি। সাউথ আফ্রিকার একটি ঘটনা। একজন ভদ্রমহিলা, তিনি শিক্ষিকা, তিনি জোলো ট্রাইব বলে একটি ট্রাইব আছে, সেই ট্রাইবের অন্তর্ভুক্ত। তিনি জোলো ভাষা জানেন, অন্য কোনো ভাষা জানেন না। কোনো মামলার ক্ষেত্রে তার সম্পূর্ণ ট্রায়াল হলো ইংলিশে। তিনি না পিটিশনের কপি পড়তে পারলেন, না সওয়াল জবাব শুনে বুঝতে পারলেন, না তিনি তার আদালতে যখন রায় দিল তিনি রায় বুঝতে পারলেন। তার আইনজীবী তাকে বললেন আপনি মামলা হেরে গেছেন। তিনি মামলার যখন অ্যাপিল করলেন হাইকোর্টের কাছে, সাউথ আফ্রিকার সেই প্রভিন্সের, তিনি তার মূল মামলার সঙ্গে একটি কথা প্রথমেই যুক্ত করে মামলা করলেন, আমি আমার নিজস্ব জোলো ভাষায় এই পুরো সম্পূর্ণ ন্যায়িক প্রক্রিয়া শুনতে চাই এবং কী রায়দান হলো সেটা জানতে চাই। আমি ইংরেজি জানি না, আমি ইংরেজি সম্পর্কে এগুলো শুনে কিছু বুঝতে পারিনি। হাইকোর্ট তার বিরুদ্ধে রায় দিল যে এটা সম্ভব না। সেই জোলো মহিলা তার প্রতিবাদী মানসিকতায় তিনি পৌঁছেছিলেন সাউথ আফ্রিকার সুপ্রিম কোর্টে
এবং সেখানকার কনস্টিটিউশন বেঞ্চ গঠন করার পর আলটিমেটলি রায় দেয় যে একজন নাগরিক হিসেবে তার অধিকার আছে তার ভাষায় আইনি প্রক্রিয়া জানা এবং রায় সম্পর্কে জানা। আজকেও অনেক বিকশিত দেশ, যেমন আমেরিকা সম্পর্কে বলতে পারি, আমেরিকার এমন অনেক প্রভিন্স আছে যেখানকার মানুষ ইংলিশ জানেন না, তাদের নিজস্ব ভাষায় তারা কথা বলেন, এবং সেখানে এবং অনেক বিকশিত দেশে এই মানুষদের সাহায্যার্থে একটা ইন্টারপ্রেটার সার্ভিস শুরু করা হয়েছে পুরো দেশব্যাপী। তো আজকে দিন এসছে এই ধরনের ইন্টারপ্রেটার সার্ভিস শুরু করা দরকার যারা এই ভাষা জানেন না। এবং ভারতবর্ষের ৭৫ বছর স্বাধীনতার দিকে আমরা এগোচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় ভাষাতেই ভারতীয় ন্যায়দান প্রক্রিয়ার দিকে আমাদের এগোনো প্রয়োজন। তাহলেই আমরা ডিকলোনাইজিং অফ ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেম সম্পূর্ণভাবে পূর্ণ করতে পারব। আমরা দেখলাম বিগত দিনে ভারতবর্ষের অনেকগুলি যুগান্তকারী নির্ণয় হলো। আমরা জানি ভারত মায়ের তথা বাংলার কৃতি সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি কাশ্মীরে গিয়ে আত্মবলিদান দিয়েছিলেন এবং তার দাবি একটাই ছিল, এক দেশ এক নিশান এক বিধান, একটা দেশের একটাই সংবিধান হবে, একটা দেশের একটাই ঝান্ডা হবে। কিন্তু আমরা দেখতাম জম্মু অ্যান্ড কাশ্মীরের পৃথক ঝান্ডা, জম্মু অ্যান্ড কাশ্মীরের সংবিধান পৃথক। আমরা বাকি ভারতবর্ষে আইনজীবী হিসেবে আমরা বলতে পারি আমরা ইন্ডিয়ান পিনাল কোড অ্যাপ্লাই করতাম ক্রিমিনাল অ্যাডজুডিকেশনের ক্ষেত্রে, কিন্তু জম্মু কাশ্মীরে নির্ধারিত হতো রণবীর পিনাল কোড। এখানকার অধিকাংশ ভারতবর্ষের যে ইনভেস্টিগেটিভ এজেন্সি, তাদের প্রবেশের অধিকার ছিল না জম্মু কাশ্মীরের মাটিতে। সেখানকার কন্যারা যদি বাইরের স্টেটের কারোর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হতেন, তাদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হতো। এই ধরনের অনেক কিছু অসম যে বিষয় ছিল সেগুলোকে তার অবসান হলো এবং ৩৭০ এবং ৩৫A ধারার অবলুপ্তি ঘটল আমরা দেখলাম। আমরা দেখলাম ট্রিপল তালাকের মতন ঐতিহাসিক রায়, যার ফলে ভারতবর্ষের আমাদের সংখ্যালঘু বোনেরা, যারা এতদিন একটি কুপ্রথার শিকার হয়ে তাদের সর্বস্ব খোয়াতে হতো, তার থেকে তাদের সম্মান ফিরিয়ে দিল ভারতবর্ষের জুডিশিয়ারি। আগামী দিনে এই আলাদা আলাদা যে সিভিল কোড রয়েছে সেগুলোকে একত্রিত করে আর ইউনিফর্ম সিভিল কোড গড়ার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই 3টে ধাপে আজকের যে বিষয় আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করলাম, এবং আমি শেষ করব খুব প্রখ্যাত গীতিকার, গায়ক, আইনজীবী, সোশ্যাল ওয়ার্কার, এডুকেশনিস্ট, প্রাতঃস্মরণীয় শ্রী অতুল প্রসাদ সেনের কটি লাইন দিয়ে। বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতন এ পুরাবে। বন্দে মাতরম।